রেশম চাষ, সেরিকালচার, যার ইংরেজি শব্দ কালচার অফ সেরিসিন থেকে এসছে সেরিকালচার। সেরিসিন এক ধরনের প্রোটিন যা রেশমের মূল উপাদান। তাহলে আমরা এভাবে বলতে পারি যে রেশম চাষ বা সেরিকালচার বলতে কি বুঝি, যে জীব সেরিসিন নামক প্রোটিন প্রস্তুত করে তার লালন পালন এবং রেশম সংগ্রহ হচ্ছে সেরিকালচার বা রেশম চাষ। তাহলে সেরিসিন প্রোটিন তৈরি করে কে? রেশম মথ বা পলু। এদের লালন পালন করা, এদের ডিম থেকে পূর্ণাঙ্গ পর্যন্ত লালন পালন বলতে বুঝি। তাহলে এরা কি খায়? যদি তুঁত গাছের পাতা খায় তাহলে সেই তুঁতের লালন পালন এবং সেখান থেকে রেশম সংগ্রহ করে বাজারজাত করা, বাণিজ্যিকভাবে লাভবান হওয়া, সবকিছুই এই সেরিকালচারের বা রেশম চাষের অংশ। তো এই রেশম চাষ সম্পর্কে সাধারণ একটা ধারণা আমাদের জন্মাবে এইটুকুর মধ্য দিয়ে। এখন এরপরে আমরা ডিটেলসে যাই একটু, যে রেশম কীটের লালা গ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে এই রেশম গ্রন্থি, যার পেস্টের মতো নিঃসরণই হচ্ছে রেশম। তাহলে এই গ্রন্থির নিঃসরণ যখন বাতাসের সংস্পর্শে আসে, সাথে সাথে চকচকে কঠিন সুতায় পরিণত হয়। সুতায় দুই ধরনের আঁশ বা তন্তুর উপস্থিতি আমরা লক্ষ্য করি, যার একটি হচ্ছে সেরিসিন নামক প্রোটিন, যা থাকে 75%। তাহলে এই মূল তন্তুর 75% হচ্ছে এই সেরিসিন, যার জন্য এই সেরিসিন থেকেই সেরিকালচার শব্দের উৎপত্তি হয়েছে। আর থাকে জেলি সাদৃশ্য প্রোটিন, যা পানিতে দ্রবণীয়, আরো কিছু পরিমাণ মোম জাতীয় পদার্থ থাকে এবং ক্যারোটিন জাতীয় রঞ্জক পদার্থ থাকে। তাহলে রেশম চাষ আমরা একটু বুঝলাম যে রেশম কীটের লালা গ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে রেশম গ্রন্থি, যার নিঃসরণটাই হচ্ছে রেশম, এবং এই রেশমটা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন চকচকে কঠিন সুতায় পরিণত হয়। তাহলে এই রেশম সুতার মূল উপাদানই হচ্ছে সেরিসিন। এছাড়া অন্যান্য উপাদান আমরা বললাম যে অপরটি জেলি সাদৃশ্য প্রোটিন, যা পানিতে দ্রবণীয়, আরো থাকে মোম জাতীয় পদার্থ, ক্যারোটিন জাতীয় রঞ্জক উপস্থিতি, এগুলো আর কি দেখতে পাই আমরা মূলত। এখন আমরা আসছি যে হিস্ট্রি কি, রেশম চাষের ইতিহাস কি। বলা হয় যে খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে চীনে প্রথম এটা শুরু হয় এবং পরবর্তীতে 555 খ্রিস্টাব্দে ইউরোপে এটা ছড়িয়ে পড়ে। আর চীনে যে শুরু হয় সেটার সূচনাটা একটু এরকম, যে রাজকুমারী, চীনের এক রাজকুমারী, নাম হচ্ছে লি জু, ইনি আবার সম্রাট হুয়াংচির সহধর্মিনী। হ্যাঁ, তো উনি আবার পরবর্তী স্লাইডে যদি যায় তাহলে একটু দেখতে পাবো এটা ডিটেলস, যে উনি যখন একটা বাগানে চা খাচ্ছিলেন, এখানে ইংরেজিতে দেওয়া আছে, তখন চা পান করার সময় উপর থেকে একটা সিল্কের কোকুন তার চায়ে এসে পড়ে। তো এই কোকুনটা আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং ওখান থেকে আস্তে আস্তে সুতা বেরোতে থাকে। এই জিনিসটা ওনারা ভালোভাবে অবজার্ভ করেন, পরবর্তীতে সবার সঙ্গে আলোচনা করে এই রেশমের উৎপত্তি আর কি এখান থেকেই বাজারজাত করা বা পরবর্তী কার্যক্রম শুরু হয়। এটা 3500 বছর পূর্বের কথা বলছি। আমরা আগের স্লাইডে দেখি যে এখানে কিছু বলা আছে যে চাইনিজরা যখন এই সিল্কের যখন উৎপত্তি হলো তখন চাইনিজরা এটাকে স্বর্ণের সাথে বিনিময় করত, আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে। এবং এই ওয়ার্মের ডিম বা মালবেরি বলতে যে তুঁত গাছ, এই তুঁত গাছের চারা, এগুলো ওই দেশ থেকে বের করে নিয়ে আসা যেত না। কেউ যদি এরকম জিনিস পাচার করতো বা অন্য জায়গায় দিত বা পাঠাতো তাহলে তার যাবজ্জীবনের শাস্তি হতে পারতো, এরকম একটা শাস্তির কথা এখানে বলে দেওয়া আছে। তাহলে এটাকে কত সিরিয়াসলি ওনারা বা চাইনিজরা নিয়েছিল এটা আমরা এখান থেকে বুঝতে পারি। কিন্তু 555 খ্রিস্টাব্দে এটা ইউরোপে ছড়িয়ে পড়ে। দুইজন সন্ন্যাসী চীন সফর করে ওখান থেকে কিভাবে ইউরোপে ছড়ায় দেয় এরকম একটা ধারণা করা হয়। আর একটা ধারণা আছে যে চীনের তিব্বত যে অংশ, এই অংশে এক রাজকুমারীর সাথে ভারতের এক রাজকুমারের বিয়ে হয়। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কথিত আছে যে ওই রাজকুমারী তার মাথার চুলে একটি কোকুন বা ওই যে যখন পিউপাল স্টেজের বাইরের যে আবরণ সেটাকে আমরা কোকুন বলি, এই কোকুন মাথার চুলের মধ্যে করে লুকিয়ে ভারতের রাজকুমারের চাহিদার কারণে এটা নিয়ে যায় ভারতে, সেখান থেকে ভারতে ছড়ায়, তার পরবর্তীতে এইটা রাশিয়াতে বা অন্যান্য দেশে ছড়ায়, এরকম একটা ধারণা পাওয়া যায়। তাহলে এই হচ্ছে রেশম চাষের ইতিহাস মোটামুটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাইনিজ
রাজকন্যাকে দেখানো হচ্ছে বা ওই রাজার সহধর্মিণীকে দেখানো হচ্ছে, সেখান থেকে চায়ের একটা দিয়ে দেওয়া হচ্ছে, কোকুনটাও দেওয়া হচ্ছে। এরপর সিল্ক স্ট্র্যান্ড আনরেভেলস অ্যান্ড লার্ভা এক্সপোজড, এবং লার্ভাটা খুলে যায়, তখন খুলে ছড়ায় যায়। তাহলে এরপর আসছি আমরা রেশম পোকার জাত। রেশম পোকার জাত শারীরবৃত্ত ও পরিবেশগত গুণাগুণের উপর ভিত্তি করে রেশম পোকার যে জাতের কথা বলা হয়েছে, এটা দুটা জাত আমরা মূলত দেখতে পাই, একটা হচ্ছে অতুত আর একটা হচ্ছে তুত। এটা হচ্ছে যারা তুত গাছের পাতা খায় তাদেরকে তুত রেশম বলে, আর যারা তুত ছাড়া অন্যান্য গাছের পাতা খায়, খেয়ে বাঁচে যে পলুগুলো বা মথগুলো, তাদেরকে বলা হচ্ছে অতুত রেশম। তাহলে এইটার অতুত রেশমের পরিমাণ খুবই নগণ্য, খুব সামান্য। তাহলে মোট যে উৎপাদন হয়, তাহলে অতুত রেশম যাই হোক না কেন, যেটুকুই হোক, যেটুকুই তার কন্ট্রিবিউশন থাকুক, এর 95% কন্ট্রিবিউশন হচ্ছে তসরের। তাহলে অতুত রেশমের মধ্যে তসরটাই হচ্ছে প্রধান। এই তসরের মধ্যে আবার আমরা বলছি যে এই তসরের উৎপাদন আবার কোথায় বেশি হয়? সবচেয়ে বেশি হয় চীনে, 80%ই হয় চীনে। তাহলে এই যে অতুত রেশম গুলো আছে, যারা এই যে গোত্রের যে প্রাণী, স্যাচুরিনিটি গোত্রের অন্তর্ভুক্ত এইসব প্রাণীগুলো। তাহলে তসর রেশম পোকা, প্রথম আমরা আসি অতুত রেশমের মধ্যে 5-6টা পোকা আমরা পড়বো। তার মধ্যে হচ্ছে তসর রেশম পোকা। নাম ইংরেজিতে যেটাকে আমরা বলি বা সাইন্টিফিক নেম যেটা বলি, অ্যান্থেরিয়া মাইলিটা, আর একটা হচ্ছে অ্যান্থেরিয়া পাপিয়া। এইটা ভারত, বাংলাদেশ, চীন ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। এই পোকার লার্ভা ওক, শাল, ডুমুর, অর্জুন এগুলো গাছের পাতা খায়, এবং এর কোকুনটাও একটু বড় সাইজের হয়, মোটামুটি মুরগির ডিমের সাইজের মতো, এবং যা থেকে বাদামি রঙের সিল্ক আহরিত হয়। এরা বন্য জাতের জন্য এদেরকে লালন পালন সাধারণত করা যায় না, তবে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই পোকা পাওয়া যায় বা এই জাতটা পাওয়া যায়। তাহলে অতুত রেশমের মধ্যে আমরা দেখলাম যে তসর, যেটা নাকি মূল, সেটার নাম কি তসর রেশম প্রকার, আমরা এগুলো কিন্তু পরীক্ষার জন্য পড়বো। অ্যান্থেরিয়া মাইলিটা, অ্যান্থেরিয়া পাফিয়া। তাহলে কোথায় পাওয়া যায়? বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, ভারত। এরা কি গাছের পাতা খায়? ওক, শাল, ডুমুর, অর্জুন, কুল। কোকুনের সাইজ কেমন? কোকুনটা অনেকটা বড় সাইজের, এবং যা থেকে বাদামি রঙের সিল্ক সুতা আহরিত হয়। এবার বন্যজাত বলে এদেরকে চাষবাস করা হয় না খুব একটা, তবে বাংলাদেশের সিলেট অঞ্চলে এটা পাওয়া যায়। অ্যান্থেরিয়া মাইলিটা তসর রেশম পোকার পরে আমরা আচ্ছা, এইখানে আমরা কিছু উৎপাদন দেখে নিই যে তসর রেশমটা কেমন আর মথটা কেমন। তাহলে পলুটা কেমন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তসরের পলু, দেখতে এইরকম, এবং এটা হচ্ছে মথ। এখান থেকে এদের লার্ভার নিঃসরণে যে সুতা তৈরি হয়, সেই সুতাটা পরবর্তী বাণিজ্যিক ভাবে এইভাবে আমরা দেখতে পাই। এখান থেকে যে কাপড় তৈরি হয়, সেই কাপড়েরও আমরা একটা ধারণা করতে পারি যে কাপড়গুলো কেমন হচ্ছে। এই হচ্ছে তসর। এরপর আসছে এরি। তাহলে এগুলো সব রেশমের জাত। কোনটা? তুত রেশম বাদ দিলে অতুত রেশমের জাত। এরি রেশম পোকা, অ্যাটাকাস রিসিনি, এটা পূর্ব এশিয়া তথা ভারতবর্ষেরই এই পোকাটা পাওয়া যায় বা এই রেশমটা পাওয়া যায়। বাংলাদেশে এর সংকর জাত সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। এরা মূলত ভেরেন্ডা গাছের পাতা খায়। এছাড়া শিমুল, আলু, কাঁঠালি চাপার পাতাও এরা খেতে পছন্দ করে। এর কোকুন দিয়ে আছে, আমরা কোকুন থেকে সুতা সংগ্রহ করাটা একটু কঠিন। এরি রেশমের সুতার রং হয় বাদামি। আমরা দেখতে পাচ্ছি এখানে সুতার রংটা দিয়ে দেওয়া আছে, এই সুতার রংটা হয় বাদামি, এবং সুতাটা দেখতে পাচ্ছি যে একটু অনুজ্জ্বল এবং অমসৃণ টাইপের। এখান থেকে আমরা যে কাপড় বা ফেব্রিক্স দেখতে পাচ্ছি সেটাও এইরকম। তাহলে এরি রেশম প্রকার বৈজ্ঞানিক নাম অ্যাটাকাস রেসিনি। এটা পূর্ব এশিয়া তথা ভারতবর্ষের দেখতে পাই, এবং বাংলাদেশের এর সংকর জাত সৃষ্টির প্রচেষ্টা চলে। এরা মূলত ভেরেন্ডা গাছের পাতা খায়, এছাড়া শিমুল, আলু ও কাঁঠালি চাপার পাতাও খেতে পছন্দ করে। এর কোকুন থেকে সুতা সংগ্রহ করা অন্যান্য কোকুনের চেয়ে একটু জটিল হয়। এরই রেশমের সুতার রং হয় বাদামি, সুতা অনুজ্জ্বল ও অমসৃণ হলেও টেকসই। এরা বুঝতেই পারছি যে এই সুতা দেখে মনে হচ্ছে যে একটু টেকসই প্রকৃতির হয় এরা। তাহলে আমি একটি পড়ছি, একটি প্রকার সম্পর্কে প্রথমে বলার পর আবার রিপিট করছি, যে যাতে করে আমাদের ভালোভাবে মনে থাকে। মুগা রেশম পোকা, অ্যান্থেরিয়া আসামেনসিস, মানে আসাম থেকে এসছে। এটা মূলত আদি নিবাস এদের আসাম বলা হচ্ছে। আধা গৃহপালিত ধরনের এটা মুগা রেশম পোকা। এটা বাংলাদেশের সিলেটের পাহাড়ি অঞ্চলে এদের পাওয়া যায়। এরা সাধারণত ম্যাচিলাস, কুল, শাল ইত্যাদি গাছের পাতা খায়। এটাকে আমরা যেহেতু মুগা রেশম পোকা বলছি, তাহলে সিল্কটা হবে মুগা সিল্ক। মুগা সিল্ক। তাহলে এটা পোকার নাম, বৈজ্ঞানিক নাম অ্যান্থেরিয়া আসামেনসিস। তাহলে আমাদের এমন পরীক্ষায় আসতে পারে যে 4টি অতুত রেশম পোকার নাম বলো, কিংবা মুগা রেশম পোকার নাম বলো। 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে, সেই জন্য আমরা এগুলো দেখে রাখবো। আবার
বিভিন্ন রেশম পোকার বর্ণনা দাও যদি বলে তখন এটা 10 নম্বরের প্রশ্ন হতে পারে। তাহলে ওক রেশম পোকা, ওক রেশম পোকা বলতে বুঝছি যে এরা ওক গাছের পাতা খায়, এটার নাম অ্যান্থেরিয়া পেরনিং, ওক গাছের পাতা খায়। এদের হালকা সবুজ বর্ণের সুতা পাওয়া যায় এখানে, এবং চীন জাপানে এটা বেশি পাওয়া যায়। অ্যান্থেরিয়া ইয়ামামামি, ইয়ামামাই জাপানে চাষ হচ্ছে, এবং ভালো জাতের সুতা এখান থেকে পাওয়া যায়। এই আর একটা প্রজাতি, এটা শুধুমাত্র জাপানে চাষ হয়ে থাকে। তাহলে আমরা আরেকটা রেশমের কথা বলছি, বড় আকৃতির রেশম পোকা, এটা অ্যাটাকাস অ্যাটলাস, বড় আকৃতির এই রেশম পোকা ভারত ও মালয়েশিয়াতে পাওয়া যায়। এই পোকা থেকে যে সুতা পাওয়া যায় সেই সুতাটা হয় একটু উন্নত জাতের এবং একটু টেকসই জাতের। দেখা যায় এই যে আমরা ফেব্রিক্সটা দেখতে পাচ্ছি। আর একটা 6 নাম্বার আমরা পড়ছি চীনা রেশম, মানে সুথেরিয়া পেরমিং। এটা যেহেতু চীনা রেশম, কাজে এটা আমরা বুঝতেই পারছি যে এটা চীন দেশে চাষ করা হয়। এরা সাধারণত ওক গাছের পাতা খায়। রেশম গুটির রং এটা ধূসর বাদামি হয়ে থাকে। তাহলে এই অতুত রেশমের 6টা জাতের কথা আমরা পড়লাম, বা 6টা প্রাণীর কথা পড়লাম যারা এই অতুত রেশম তৈরি করে। তাহলে তুত রেশম, পরবর্তী আলোচনা হচ্ছে তুত রেশমের উপর। তুত রেশম যেটা গোটা পৃথিবীর ব্যাপী চাষ হচ্ছে, আমাদের বাংলাদেশেও এটা ব্যাপক চাষ হয়। ইনসেক্টা শ্রেণীর বম্বেসিডি গোত্রের অন্তর্ভুক্ত এই তুত রেশমের এই কীট। তাহলে অন্তর্ভুক্ত এই কীটটা কোথায়? ইনসেক্টা শ্রেণীর বম্বেসিডি গোত্রের। এর আদি নিবাস আমরা জানি চীন, এবং বর্তমানে জাপান, ভারত, বাংলাদেশ, কোরিয়া, ইটালি, ফ্রান্স, রাশিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে এটা ব্যাপকভাবে চাষ করা হয়। তুত গাছের পাতা খায় জন্য এদেরকে তুত রেশম বলা হয়। সাধারণত এগুলো সাদা হয়। এর বৈজ্ঞানিক নাম, এই কীটের বৈজ্ঞানিক নামটা কি? বম্বিক্স মরি। এটা আমরা মনে হয় জানি, আমরা আগেও পড়েছি বা জেনেছি, বম্বিক্স মরি। তাহলে তুত রেশমের বা তুত রেশম পোকার বৈজ্ঞানিক নাম বম্বিক্স মরি। এটার আদি নিবাস চীনে, বর্তমানে পৃথিবীর বহু দেশে এটা চাষ হয়ে থাকে। এরা মূলত তুত গাছের পাতা খায়। এখান থেকে যে রেশম আমরা পাই সেটা সাধারণত সাদা রঙের হয়ে থাকে। এই হচ্ছে তুত রেশম। এবার আরেকটা টাইপ বর্ণনা মোল্টিং এর উপরে। মোল্টিং এর উপরে ভিত্তি করে রেশম প্রকার শ্রেণী বিভাগ। মানে মোল্টিং মানে যে খোলসটা পাল্টায় পোকা, বা বলতে পলু বা লার্ভা যে খোলস পাল্টায়, তার উপরে ভিত্তি করে এটা 3 প্রকার। একটা হচ্ছে ট্রাইমোল্টার, টেট্রামোল্টার, পেন্টামোল্টার। তো ট্রাইমোল্টার কোনটাকে বলছি আমরা? ট্রাইমোল্টার মানে বুঝতেই পারছি ট্রাই, টেট্রা এবং পেন্টা, এই নামগুলো। ট্রাই বলতে এরা 3 বার খোলস বদলায়, এই জন্য এর নাম ট্রাই। এদের গুটি হয় ছোট এবং সুতাও হয় খুব সরু। টেট্রামোল্টার, এরা লার্ভা অবস্থায় 4 বার খোলস পাল্টায়। এরা মাঝারি আকৃতির গুটি হয় এবং সুতার দৈর্ঘ্য বেশি হয় কার চেয়ে? ট্রাইমোল্টারের চেয়ে। পেন্টামোল্টার, লার্ভা অবস্থায় 5 বার খোলস পাল্টায়। লার্ভার স্থায়িত্বকাল বেশি, গুটির আকৃতি বড়, সুতার দৈর্ঘ্য অনেক বেশি। লার্ভার স্থায়িত্বকাল যদি বেশি হয় তাহলে গুটিও বড় হয়ে যায়, এবং সুতার দৈর্ঘ্য তখন, গুটি যদি বড় হয় এটার সঙ্গে এটা রিলেটেড সব, সুতার দৈর্ঘ্য তখন বেশি হয়। তাহলে আমরা মোল্টিং এর উপরে বা খোলস বদলানোর উপর ভিত্তি করে 3 ভাগের কথাটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে ট্রাইমোল্টার, 3 বার খোলস পাল্টায়, এদের গুটি ছোট, সুতা খুব সরু। টেট্রামোল্টার, লার্ভা অবস্থায় 4 বার খোলস পাল্টায়, এদের গুটি মাঝারি এবং সুতার দৈর্ঘ্য বেশি। পেন্টামোল্টার, লার্ভা অবস্থায় 5 বার খোলস পাল্টায়, লার্ভার স্থায়িত্বকাল বেশি, গুটির আকৃতি বড়, সুতার দৈর্ঘ্য অনেক বেশি। এই হচ্ছে শ্রেণী বিভাগ মোল্টিং এর উপরে। এরপরে আমরা আলোচনা করবো যে আরেকটা শ্রেণী বিভাগ নিয়ে, সেটা হচ্ছে জীবন চক্রে প্রজন্মের চাষের উপর ভিত্তি করে রেশম প্রকার শ্রেণী বিভাগ। তাকে এটা একচক্রী, দ্বিচক্রী, বহুচক্রী এই এরকম নামে বলা হয়। ইউনিভোল্টাইল বা একচক্রী, তার মানে বছরে এটা একবারই চাষ করা হয়। লার্ভার স্থিতিকাল অনেক বেশি। যেহেতু বছরে একবার এটা চাষ করা যায়, তাহলে লার্ভা অনেকদিন ধরে থাকবে, এটাই বলে দেওয়া হয় যে লার্ভার স্থিতিকাল অনেক বেশি। তাহলে লার্ভাল স্টেজ যদি অনেক বেশি হয় এবং তখন গুটির ওজন বেশি হয়ে যায় এবং সুতার দৈর্ঘ্য অনেক লম্বা হয়। এদের আরেকটা বৈশিষ্ট্য যে এরা প্রতিকূল আবহাওয়ায় অনুগতিশীল, মানে প্রতিকূল আবহাওয়াটা এরা সহ্য করতে পারে না। তাহলে ইউনিভোল্টাইল আমরা বুঝলাম যে বছরে একবার চাষ করা হয়, লার্ভার স্থিতিকাল অনেক বেশি, গুটির ওজন বেশি। লার্ভার স্থিতিকাল বেশি হলে গুটির ওজন বেশি হবে, গুটির ওজন বেশি হলে সুতার দৈর্ঘ্য বেশি হবে। হ্যাঁ, তাহলে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। বায়োভোল্টিন বা দ্বিচক্রী, এটা বছরে 2 বার চাষ করা হচ্ছে, তার মানে কি 6 মাস অন্তর অন্তর আমরা এটা চাষ করতে পারছি। তাহলে লার্ভার স্থিতিকাল এখানে এবং গুটির ওজন দুটোই এই এক চক্রীর চাইতে কম হবে, কিন্তু বহু চক্রীর চাইতে আবার বেশি হয়ে যাবে। লার্ভা গুলো বলশালী হয়, ভালোই হয়, এবং এর সুতাও ভালো হয়, উন্নত ধরনের হয়। এটা লার্ভা বলশালী এবং সুতা উন্নত।
আর মাল্টিভোল্টাইন যেটাকে বলছি, বহুচক্রী, এটা বছরে 2বারের বেশি, তার মানে 3বার 4বার যাই হোক না কেন সবকে একই গ্রুপে ফেলে দিচ্ছি, সেটা হচ্ছে মাল্টিভোল্টাইন। তাহলে বছরে 2বারের অধিক হয়ে থাকে। জীবনচক্রের মেয়াদ অন্যান্য দেশে একটু কম, এটা বছরে 1বার, এটা 2বার, তাহলে জীবনচক্রের মেয়াদটা কম, অল্প সময়ের মধ্যে এটা আবার ঘুরে চলে আসছে এর সাইকেল। তাহলে গুটির ওজন, সুতার দৈর্ঘ্য বেশ কম হবে, গুটির ওজনও কম হবে, সুতার দৈর্ঘ্য কম হবে। কিন্তু এদের একটা ভালো দিক আছে কি, যেটা প্রতিকূল আবহাওয়ায় নিজেদেরকে প্রতিরোধ করতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রতিকূল আবহাওয়াটা প্রতিরোধ করার ক্ষমতাটা এদের অনেক বেশি হয়, কাজেই এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে বেশি দিন। তাহলে আমরা কোনটা চাষ করব? এর মধ্যে একচক্রীটা করব, দ্বিচক্রীটা করব, না বহুচক্রীটা করব? বহুচক্রীটা আমরা এই জন্যই পছন্দ করি কারণ এটা বছরে কয়েকবার চাষ করা যায়, এবার এরা প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে বেশি অন্যান্যদের চাইতে। গুটির ওজন কম হোক, কিন্তু গুটিতে আমি অনেকগুলো পাচ্ছি। সুতার ওজন কম হোক, কিন্তু সুতা তো আমি অনেকগুলো পাচ্ছি। যা এখান থেকে বছরে একটা পাবো, তখন এটা এখান থেকে 3টা 4টা 5টা বেশি পাবো। কাজে এই দিক থেকে দেখা যায় যে মাল্টিভোল্টাইনটা বেশি লাভজনক। আমরা পরবর্তী স্লাইডে এটা দেখতে পারবো। রেশম পোকার শ্রেণীবিন্যাসগত অবস্থান আমরা অলরেডি জেনে ফেলেছি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী ইনসেক্টা ক্লাস লেপিডোপ্টেরা ওয়ার্ডার, আর ফ্যামিলি হচ্ছে বম্বিসিডি, আর জেনাস হচ্ছে বম্বিক্স, স্পেসিস বম্বিক্স মরি। আমরা পোকাটাও দেখতে পাচ্ছি এবং পোকার পলুটাও দেখতে পাচ্ছি বা লার্ভাল স্টেজটাও দেখতে পাচ্ছি চিত্রে। এবার আসি আমরা রেশম মথ প্রতিপালন, রিয়ারিং অফ সিল্ক ওয়ার্ম। এখন এইটা কয়েকটা স্টেজে ভাগ করেছি আমরা, 1 2 3 4 5টা স্টেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে একচক্রী রেশম মতের রেশম সবচেয়ে ভালো আমরা জানি, তা সত্ত্বেও বাংলাদেশে আমরা এটা চাষ করি না, বহুচক্রী রেশম মতেরই চাষ করি। কারণ ডিম থেকে লার্ভা বের হতে বহুচক্রীর ক্ষেত্রে সময় লাগে মাত্র 10-12 দিন, কিন্তু একচক্রীর ক্ষেত্রে এটা অনেক সময় লেগে যায়, 10 মাস 12 মাস, এরকম প্রায় বছর খানিক লেগে যায় বলা হয়। কাজেই আমরা কেন বহুচক্রী চাষ করি সেটা এখানে বুঝতে পারলাম। এখন এই যে চাষ পদ্ধতি, এটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। আমরা বলে থাকি যে 5 ভাগে ভাগ করি আমরা। 1 নাম্বার হচ্ছে কি, ডিমটা সংগ্রহ করব। 2 নাম্বার ডিম ফোটানো, তারপরে 3 নাম্বার হচ্ছে পলু পালন, তারপরে 4 নাম্বার হচ্ছে কোকুন সংগ্রহ, 5 নাম্বারে রিলিং। তাহলে ডিম সংগ্রহটা কোনটা আমরা যাই। ডিম সংগ্রহ সেরিকালচার থেকে পরীক্ষিত ডিম থেকে আমরা নিব। এখানে বলা হয় যে আমরা যেই জায়গা থেকে ডিম সংগ্রহ করব সেই জায়গাটা আমার বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করবে এমন প্রতিষ্ঠান থেকে আমরা ডিম নিব। কারণ ডিমটা বা পলুটা এগুলো খুব ভালো হওয়া দরকার, তাহলে যাদের কাছ থেকে নিব সেটা পরীক্ষিত হতে হবে যে এটা ভালো, আমরা জানি যে এটা ভালো। কিছু ব্র্যান্ড নেম থাকে না প্রত্যেকটা জিনিসের, যে এই ব্র্যান্ডের নাম শুনলে আমরা বুঝি যে এদের সব জিনিস ভালো হবে, ঠিক ওই রকম। তাহলে সেরিকালচার থেকে পরীক্ষিত রোগমুক্ত ডিম সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের রাজশাহীতে একটি সেরিকালচার প্রতিষ্ঠানও রয়েছে। বড় আমরা ধারণা করতে পারি বা করতে পারি যে বাংলাদেশের যেহেতু সরকারের এটা এবং এটা একটা বড় প্রতিষ্ঠান, এখান থেকে যদি আমরা ডিম নেই বা পলু নেই তাহলে আমরা ভালো পাবো। এই বিশ্বাসযোগ্যতা যদি সেরিকালচার অর্জন করে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে নেব। এমন যদি প্রতিষ্ঠান থাকতো যা প্রাইভেট, কিন্তু এদের কাছ থেকে ডিমগুলো ভালো পাওয়া যায় এবং সেরিকালচারের থেকে ভালো পাওয়া যায় কিংবা সমমানের পাওয়া যায়, দাম কম পাওয়া যায়, এরকম কিছু বিষয় যদি থাকতো তখন আমরা সেখান থেকে সংগ্রহ করার কথা চিন্তা করতে পারতাম। অপরীক্ষিত ডিম পলু লার্ভা পালনের জন্য ব্যবহার করা উচিত না। তাহলে কেন? কারণ যদি আমরা ভালো সিড না পাই, ভালো ডিম না পাই, তাহলে আমি কি ভালো ফল পাবো না। সেই কারণেই আমাদের ভালো জায়গা থেকে সিড বা ডিম বা পলু এগুলো নিতে হবে। এখন ডিম সংগ্রহের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের কি করণীয় উচিত? ডিম সংগ্রহের জন্য প্রথমে কতগুলো বড় বড় গুটি আমরা বেছে নিই, যে গুটি দেখে বোঝার চেষ্টা করি যে এই গুটিতে ভালো মদ বেরোবে, এরকম গুটিগুলোকে, মানে তাজা হয়ে আছে বলতে আমরা বোঝাই যে সবল হয়ে আছে, গুটিগুলো বড়, দেখতে সুন্দর লাগছে, এইরকম গুটি আমরা বেছে নেই এবং এইসব গুটি থেকে পূর্ণাঙ্গ মদ যখন বের হয় তখন মদগুলোকে একত্রে রাখার চেষ্টা করি এবং ওই মদগুলোকে ফানেল দিয়ে ঢেকে দেই, একটা ফানেল দিয়ে ঢেকে দিই। কেন? পরবর্তী বংশধর সৃষ্টি হবে এখান থেকে, এই আশায়। তাহলে ডিম সংগ্রহের ক্ষেত্রে আমরা কতগুলো বড় বড় গুটি বেছে নিই, যে গুটি থেকে পূর্ণাঙ্গ মদ বের হবে এবং সুন্দর মদ বের হবে এই আশায়,
এবং এই মথগুলো যখন বের হবে তখন ওদের প্রজনন করার সুযোগ দেওয়ার জন্য ওদের একটা ফানেলের মধ্যে ঢেকে রাখি। এখন ফানেলের ভিতরে এরা মিলিত হয়, মিলনের পর পুরুষ মথ সাধারণত মারা যায় এবং স্ত্রী মথ কাগজের টুকরার উপর ডিম পাড়ে এবং কাগজের টুকরার উপরে ডিম পাড়ে। আমরা সেই পর্যাপ্ত কাগজ দেওয়ার বা সুন্দর কাগজ দেওয়ার রাখার ব্যবস্থা করে দেবো, এইখানে উৎসাহিত করব এই মথগুলোকে ডিম পাড়ার জন্য। এই ডিম সংগ্রহ করার পর 2% ফরমালিন দ্রবণে 5 মিনিট ডুবিয়ে রাখতে হয় পরিষ্কার করার জন্য। এরপর পরিষ্কার পানিতে ডিমগুলো ধুয়ে জীবাণুমুক্ত করা হয়। ডিমগুলো এমনিতেই একটা আঠালো পদার্থের আবরণে ঢাকা থাকে, এটা আমরা জানি। যারা ডিম পাড়ে, আমরা ব্যাঙের ক্ষেত্রেও দেখছি যে পাতার উপর ডিম পাড়ে, ডিম পড়ে যায় না, হ্যাঁ, কারণ এরা একটা জেলেটিনাস সাবস্টেন্স দ্বারা একটা আবরণ তৈরি করে এই ডিমগুলোকে সবগুলোকে এক জায়গায় আটকে রাখে। তাহলে ডিমগুলো আঠালো পদার্থের আবরণে ঢাকা থাকে বলেই সহজেই কার্ডবোর্ডে রাখা যায়। এগুলোকে আমরা পরে কার্ডবোর্ডে স্থাপন করতে পারি। তাহলে একটা কাগজের উপর রাখতে পারি, প্রয়োজনে একটাকে একটা কার্ডবোর্ডে রাখতে পারি। ডিমগুলো খবরের কাগজ বা কার্ডবোর্ডে রেখে পালন ট্রেতে নেওয়া হয়। তাহলে এই ডিমগুলোকে এখন লালন পালন করতে হবে, এখান থেকে পোলো তৈরি করতে হবে। তার জন্য ডিম সহ ওই খবরের কাগজ বা কার্ডবোর্ড পালন ট্রেতে নেওয়া হয়, যেখানে আমরা এই পোলোটা জন্মাবে বা আমরা লালন পালন করব সেই ট্রে, সেই পালন ট্রেতে নেওয়া হয়। ডিমগুলোকে তারপর কি হওয়া হয়, 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে এরা 9 থেকে 12 দিন পর এখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। তাহলে আমরা জানলাম যে তাপমাত্রা এরকম হতে হবে আর সময় লাগে 9 থেকে 12 দিন। আমরা দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করে দিলাম, 9 থেকে 12 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। তো গরমের যদি দিন হয় তাহলে এটা আবার তাড়াতাড়ি কাজ করে, আবার শীতের দিন যদি হয় তাহলে আর একটু বেশি সময় লেগে যায়। তাহলে শীতের দিনে লাগে 15 থেকে 20 দিন, গরমের দিনে লাগে 4 থেকে 10 দিন। হ্যাঁ, এটা ডিম ফুটে যেটা বের হয় সেটা হচ্ছে লার্ভা। লার্ভাটাকে কি বলি আমরা লার্ভাকে বলি পলু। দেখো আমরা দেখাই দিলাম যে এটা হচ্ছে পলু। তাহলে পলু পালনের জন্য ঘর এবং যন্ত্রপাতি যা কিছু থাকে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হয়। তাহলে কিভাবে করবো সেটা, যে একটা দ্রবণ তৈরি করব যেখানে 21 লিটার পানি, 1 কেজি ব্লিচিং পাউডার এবং 100 গ্রাম চুন মিশিয়ে একটা আমরা দ্রবণ তৈরি করব। এই দ্রবণটা যেখানে পালন ঘর যেটা থাকবে সেই ঘরের পরিশোধনের জন্য এটাকে ব্যবহার করব এবং যন্ত্রপাতি যদি কিছু থাকে এই দ্রবণ দিয়ে সেটাকে ধুয়ে নিব, আবার শুকায়ও নিতে পারি। এটাকে রোদ্রে শুকায় নিলে জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে ডিম সংগ্রহের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বললাম যে কি, যেটাকে 9 থেকে 12 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এবং ঘর দোর যা রয়েছে এটা পরিষ্কার রাখতে হয়। কিভাবে পরিষ্কার রাখবো, যে একটা দ্রবণ তৈরি করব, সেই দ্রবণ দিয়ে যন্ত্রপাতি পরিষ্কার করব এবং পরিশোধনের জন্য ব্যবহার করব। সেই দ্রবণটা কি, 21 লিটার পানিতে 1 কেজি ব্লিচিং পাউডার আর হচ্ছে 100 গ্রাম চুন। এই দ্রবণ দিয়ে আমরা জীবাণুমুক্ত করার চেষ্টা করব। এবার আমরা পলু বা লার্ভার 5টা স্টেজ থাকে, তার মধ্যে প্রথম ও দ্বিতীয় দশা একসাথেই আমরা পড়ছি, প্রথম দ্বিতীয় দশা, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড আছে একটু। তো লার্ভা বা পলুর প্রাথমিক অবস্থায় ডালের উপরের দিকে কচি, এদেরকে কি খেতে দেবো, তাই বলছি যে যারা প্রাথমিক অবস্থার লার্ভা, ফার্স্ট স্টেজ যাদের, তাদের আমরা কি করি, যে তুঁত গাছের যে পাতা, কচি পাতা একবারে উপরে যেটা থাকে, যেমন চায়ের পাতা সব উপরে যেটা কচি পাতাটা থাকে, সেরকম তুঁত গাছের যে কচি পাতাটা থাকে এইটাকে নিয়ে এসে খেতে দেওয়া হয়। তখন এই পলুগুলো যেহেতু খুব ছোট ছোট, এরা করে কি, ওই পাতার উপরে উঠে বসে পাতা খাওয়া শুরু করে। এরা দেখতে তখন মনে হয় যেন কালো পিঁপড়ার মতো। এরা এই যে পাতা খাওয়ার সময় বলা হচ্ছে 11 থেকে 12 বার পাতা খাওয়ার পর পলুর গায়ের রঙে একটু হলদে ভাব আসে, মুখটা একটু কালো হয় এবং একটু সুচালো হয়। প্রথম দশা স্থায়ী হয় 18 থেকে 24 ঘন্টা। তাহলে প্রথম দশা সম্পর্কে আমরা আর একটু জানি, আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি। এই প্রথম দশাটা, এই অবস্থায় পলুর প্রাথমিক অবস্থায় কি করে, তুঁত গাছের কচি পাতা খায়, পাতার উপরে বসে এরা খাওয়া শুরু করে। তখন একে দেখতে কেমন মনে হয়, কালো পিঁপড়ার মতো। কয়বার এরা খাওয়া দাওয়া করে, 11 থেকে 12 বার। রং তখন এই খাওয়া দাওয়ার পর একটু হলদে ভাব আসে, মুখ কালো হয় এবং সুচালো হয়। এই দশাটা স্থায়ী হয় মোটামুটি 2 দিন, 18 থেকে 24 ঘন্টা বলা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে মোটামুটি 2 দিন এই দশা স্থায়ী হয়। এরপরে আসছে দ্বিতীয় দশা। দ্বিতীয় দশায় এরা একটু শক্ত খাবার খাবে,
যে প্রাথমিক দশার চাইতে। তার মানে ওই কচি পাতার ঠিক উপরের যে পাতাগুলো বা নিচের উপরে না বলে নিচের বললে ভালো হয়, বোধহয় বুঝতে সুবিধা হয়। কচির পাতা তো সব উপরে থাকবে, তার নিচের যে পাতাগুলো সেটাই খাবে দ্বিতীয় দশায়। দ্বিতীয় দশায় ওই রকম 10 থেকে 12 বার এরা খোলস পাল্টাবে এবং এটা 3 দিন অবস্থান করবে। এটা আমরা পেলাম আগে প্রথম দশায় 2 দিন থাকে, দ্বিতীয় দশায় 3 দিন থাকে। এদের তাপমাত্রা রাখার জন্য যে তাপমাত্রা তাহলে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হয় এবং আর্দ্রতা পছন্দ করে এরা 80 থেকে 90%। যদি কোনো কারণে আমরা এরকম আর্দ্রতা না দিতে পারি প্রাকৃতিক পরিবেশে, তখন আমরা করি কি, আর্দ্রতা যদি বাতাসে না থাকে তখন ওই বোর্ডে মানে ওই যেখানে পলুটা আছে সেই পলু বোর্ডের চারপাশে পানিতে ভেজানো স্পঞ্জ দিয়ে দিই, দিয়ে পলিথিনের কাগজ দিয়ে ঢেকে দিই। তাহলে হবে কি, আর্দ্রতাটা বেড়ে যাবে। তাহলে আমরা আর্দ্রতা কিভাবে রক্ষা করব? যদি প্রকৃতিতে সেই রকম আর্দ্রতা না থাকে তাহলে পলু যেখানে বসবাস করছে তার চারপাশে স্পঞ্জ ভিজিয়ে রেখে পলিথিন কাগজ দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে দিব আর কি। তাতে আর্দ্রতা বেড়ে যাবে এবং পলু ভালোভাবে তার দশাটা অতিক্রান্ত করতে পারবে বা অতিক্রম করবে। পলু বা লার্ভার তৃতীয় ধাপ বা দশা, এইখানেও টেম্পারেচার আর একটু কমে আসছে। দেখো 24 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার এখানে দরকার হয় এবং 80 থেকে 90% এই তাপমাত্রা 80 থেকে 90% আর্দ্রতা থাকতে হয়। এবং এরা যে পাতাটা খায়, যে আগে বললাম সব উপরের পাতা খাচ্ছে, তারপরে বললাম তার নিচের, তৃতীয় ধাপে এসে তার নিচের পাতাগুলো খাবে। মানে আর একটু পাতা শক্ত যেগুলো বা আর একটু ডিপ রঙের যে পাতাগুলো, সেই এই ধাপে এই পলু 8 থেকে 10 বার খায়। খোলস পাল্টানোর পরও এরা 18 থেকে 24 ঘন্টা বসে থাকে। এটাও 3 দিন স্থায়ী হয়, কিন্তু এর একটা রেস্টিং স্টেজ আছে। রেস্টিং স্টেজটা কতটুকু? 18 থেকে 24 ঘন্টা। এই সময় এরা চুপচাপ থাকে, এটা রেস্টিং স্টেজ। থার্ড হচ্ছে ফোর্থ দশাটা দেখছি যে এই দশায় তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 70% প্রয়োজন। এই অবস্থায় পলু 3 থেকে 4 দিন থাকে, 12 থেকে 16 বার খোলস পাল্টায়। এখানে কিন্তু বেড়ে গেল, আগে আমরা দেখেছি কি 10 বার, 11 বার, 12 বার, এবারে আমরা দেখছি কি 12 থেকে 16 বার খোলস পাল্টাচ্ছে। এবং 24 থেকে 36 ঘন্টা এদের বসে থাকতে, রেস্টিং স্টেজ 24 থেকে 36 ঘন্টা বলা হচ্ছে। এই দশা লার্ভা পূর্ণ বয়স্ক লার্ভা বলা হয়, কারণ লার্ভাল স্টেজ আমার শেষ হয়ে আসছে। চতুর্থর পর পঞ্চম দশায় পরিপক্ক দশা তাকে বলে। এরা তখন করে কি, আরো যেগুলো নিচের পাতা, দ্যাট মিনস পরিপক্ক পাতা, এগুলো ওরা তখন খেতে চাই বা খেতে পারে। এই সময় রেশম উৎপাদনের জন্য লার্ভার চতুর্থ এবং পঞ্চম দশার খাদ্য অতি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় যদি ওকে ভালো খাবার না দেয় তাহলে রেশম পলুর গ্রোথটা হবে না ঠিক মতো। আর গ্রোথ যদি না হয় তাহলে ভালো কোকুন তৈরি করতে পারবে না, ভালো প্রোডাকশন হবে না। এই জন্য এই সময় বেশি খাবার দিতে হয়, এবং ভালো খাবার বলতে তো অন্য কিছু নয়, ভালো পাতা বেছে দেওয়া হয় ওদেরকে। এতে এদের ওজনটা অনেক গুণ বৃদ্ধি পায়। এই সময় পাতা কুচি কুচি করে যেমন প্রথম অবস্থায় কেটে দেওয়া হতো প্রাথমিক লার্ভায়, ওই রকম এখানে কেটে দেওয়া হয় না। 3-4 দিন পর এরা চতুর্থ বা শেষবারের মতো খোলস পাল্টায়। তাহলে আমরা আবার দেখি যে লার্ভার চতুর্থ দশা যখন হয় তখন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়, আর্দ্রতাও কমে আসে, 70% আর্দ্রতা প্রয়োজন হয়। এই অবস্থায় পলু 3 থেকে 4 দিন থাকে, 12 থেকে 16 বার খোলস ছাড়ার জন্য 12 থেকে 16 বার এরা খোলস ছাড়ে। হ্যাঁ, এর জন্য সময় লাগে 24 থেকে ছাড়ার জন্য 24 থেকে 36 ঘন্টা। এই সময় এই 3-4 দিনের মধ্যে এরা 12 থেকে 16 বার খোলস ছাড়ায়, কিন্তু এরা রেস্টিং স্টেজ আছে 24 থেকে 36 ঘন্টা। এই দশার লার্ভাকে পূর্ণবয়স্ক লার্ভা বলা হয়, যারা পরিপক্ক পাতা খায়, এই জন্য এদের আরেকটা স্টেজ আছে পঞ্চম দশা। এখানে এটা লার্ভাল স্টেজের ফাইনাল স্টেজ হচ্ছে পঞ্চম স্টেজ। কিন্তু এই সময় থেকেই এরা পরিপক্ক পাতা খেতে পারে, সেই গ্রোথটা তখন হয়ে যায়। এই সময় যদি ওকে ভালো খাবার না দেওয়া হয়, বেশি খাবার না দেওয়া হয়, তাহলে ভালো কোকুন আমরা পাই না। সেই জন্য এদেরকে বেশি বেশি খেতে দেওয়া হয় এবং ভালো মানের খাবার দেওয়া হয়। এই সময় পাতা কেটে দিতে হয় না, এরা ভালো পাতা পেলে এরা খেতে পারে। 3-4 দিন পর এই লার্ভাল দশাটা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন ওরা আর একবার খোলস পাল্টায় পঞ্চম দশায় চলে যায়।
তাহলে পঞ্চম দশা কোনটা? এই দশায় লার্ভাকে গাছের ডাল সহ পাতা খেতে দেওয়া হয়। এখন দেখো ওকে কচি পাতা খেতে দেওয়া যাবে না, এর গ্রোথ হয়ে গেছে, তখন ওকে ডাল সহ পাতাগুলো খেতে দেওয়া হয়। কোনোভাবে যদি এদের কচি পাতা দেওয়া হয় তাহলে এদের গ্রোথ নষ্ট হবে, এই জন্য এদেরকে শক্ত পাতা ডাল সহ খেতে দিতে হয়। তাহলে এই দশাটাও চলে 5 থেকে 7 দিন। এই দশায় লার্ভার সমস্ত দেহ জুড়ে রেশম গ্রন্থি থাকে এবং রেশম গ্রন্থি থেকে কি হয়? রেশম নিঃসৃত হয়। তো লার্ভা পূর্ণতা প্রাপ্ত হলে খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকে। এই অবস্থায় একে বলা হয় পাকা, এই স্টেজটার নাম বলা হয় পাকা, লার্ভার পাকা স্টেজ। আর এই দশার লার্ভাকে বলা হয় রোজের পলু, রোজের পলু। তাহলে লার্ভাল স্টেজের শেষ দশায় যখন আসে তাহলে এই দশাটাকে বলা হয় পাকা দশা এবং এর পলুটাকে বলা হয় রোজের পলু। তাহলে আমরা পঞ্চম দশা সম্পর্কে আর একটু দেখি, আরো আছে, আমরা আবারও দেখতে, আর একটু অংশও দেখতে হবে। এই যেটুকু পড়লাম সেটুকু আবার একটু স্মরণ করে নিই। সেটা হচ্ছে যে এই অবস্থায় তাদেরকে কচি পাতা খেতে দেওয়া যাবে না, ডাল সহ পাতা খেতে দিতে হবে। এই দশা 5 থেকে 7 দিন চলবে এবং এদের রেশম গ্রন্থিগুলো খুব অ্যাক্টিভ হয়ে যাবে, খুব পরিপূর্ণ হয়ে যাবে। লার্ভা পূর্ণতা প্রাপ্ত হলে এদের খাওয়া দাওয়া সাধারণত বন্ধ করে দেয়। এই অবস্থাকে, এই দশাটাকে বলা হয় পাকা দশা এবং এর লার্ভাকে বলা হয় রোজের পলু। তাপমাত্রা বেশি হলে, যদি এখানে একটা আমরা বলে দিই যে এত তাপমাত্রায় থাকে, কিন্তু এই তাপমাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলে এদের বৃদ্ধি পেতে কম সময় লাগে, আবার তাপমাত্রা যদি কমে যায় তাহলে বৃদ্ধি পেতে বেশি সময় লাগে। তাহলে প্রথমবার খোলস পাল্টানোর পর লার্ভা নিজ ওজনের 3 গুণ পাতা খায়। আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় যখন ছিল লার্ভার প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে যখন গেল তখন বলা হচ্ছে যে একবার খোলস পাল্টালো, এই খোলস পাল্টানোর পর লার্ভা যার তার ওজন, দেহের যা ওজন তার 3 গুণ পাতা খায়। কিন্তু এই স্টেজে এসে, শেষের স্টেজে এসে দেখা যাচ্ছে লার্ভা ওই প্রথম দশায় যে মানে দ্বিতীয় দশায় প্রথম খোলস পাল্টানোর পর যেটুকু খেয়েছিল তার 30,000 গুণ বেশি পাতা এখানে খেয়ে থাকে। মানে বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য এটা যে প্রথম দিকে লার্ভা খায় তার দেহের ওজনের 3 গুণ, আর এখানে খাচ্ছে 30,000 গুণ। নতুন লার্ভার দৈর্ঘ্য কতটুকু? 3 মিলিমিটার, আর কিন্তু পূর্ণগঠিত লার্ভা 7 থেকে 10 সেন্টিমিটার। তাহলে নতুন লার্ভার দৈর্ঘ্য আমরা আবার দেখে নিই 3 মিলিমিটার, আর পূর্ণগঠিত লার্ভার দৈর্ঘ্য হচ্ছে 7 থেকে 10 সেন্টিমিটার। এদের দেহের রং হলুদ বর্ণের হয়ে থাকে। তাহলে এই যে 5টা লার্ভাল স্টেজ এটা আমরা পড়লাম। এরপরে আসে ওই লার্ভাগুলোকে আমরা কোথায় রাখবো? লার্ভাগুলোকে একটা চন্দ্রাক্ষীতে রাখতে হবে। চন্দ্রাক্ষী বলতে যেইখানে লার্ভা কোকুন তৈরি করবে এরকম একটা ডালা, এখন বা ডালা বা ট্রে যাই বলি না কেন। এখন লার্ভাগুলো কোথায় আছে? তাহলে পালন ট্রেতে। তাহলে লার্ভা পঞ্চম দশা অতিক্রমের পর খাবার বন্ধ করে দেয়। গুটি তৈরি করার জন্য এরা করে কি? মাথা নাড়াতে শুরু করে। তখন বোঝা যাবে যে এরা এখন গুটি তৈরি করবে। মাথা মুভ করতে শুরু করে এবং পোকার শরীরটা একটু স্বচ্ছ হয়, পায়খানা নরম এবং সবুজ হয়, মাথা ছোট হয়ে যায় আরো এবং সরু হয়ে যায়। মাথাটা সরু হচ্ছে, ছোট হচ্ছে কেন? যাতে করে মাথা এই ঘুরায়ে বারবার মুভ করে কোকুন তৈরি করতে পারে। এই দশায় যখন উপনীত হয় তখন লার্ভাগুলোকে পালন ট্রে থেকে সরিয়ে আরেকটা ডালায় বা বড় ধরনের একটা ট্রেতে রাখা হয়, যেটার নাম চন্দ্রাক্ষী। তাহলে এই চন্দ্রাক্ষীটা বাঁশ দিয়ে তৈরি হয় এবং এদের যে প্রত্যেকটা এই অংশ আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেক সময় চাঁদের মতো বলে মনে হয় জন্য এদেরকে চন্দ্রাক্ষী বলা হয়। এই প্রত্যেকটা সেল বা কক্ষ, ছোট ছোট কক্ষ, যেখানে একটা করে এই পলু রেখে দেওয়া হয়, তখন করে কি? এই পলুগুলো ওর চারদিকে একটা আবরণ তৈরি করে। আমরা আবরণ দেখতে পাচ্ছি, যেটা পরিণত হয়ে গেছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি কোকুন। তাহলে লার্ভার যখন 5th স্টেজ বা পঞ্চম দশা শেষ হয়ে যায় তখন লার্ভা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং মাথা ঝোঁকানো শুরু করে, নাড়ানো শুরু করে। তখন বোঝা যায় আরো কিছু সিমটম আছে। এই সময় পোকার শরীরটা স্বচ্ছ হয়, পায়খানা নরম সবুজ হয়, মাথা ছোট হয় এবং সরু হয়ে যায়। তখন এদেরকে সরাতে হয়। কোথায় নিয়ে যাবে? এরা থাকে পালন ট্রেতে। একে নিয়ে যাবে আর একটা বড় ডালায় বা বড় একটা জায়গায় যেখানে গুটি তৈরি করবে সে। এই ডালাটাকে আমরা বলি চন্দ্রাক্ষী। তাহলে এই চন্দ্রাক্ষী গুলো বাঁশ দিয়ে তৈরি করা হয় এবং চন্দ্রাকার কক্ষ থাকে জন্য এই জন্য এদেরকে চন্দ্রাক্ষী বলা হচ্ছে। এবং এগুলো একটা চন্দ্রাক্ষীতে
কক্ষ থেকে 800 থেকে 1300, তার মানে এখানে 800 থেকে 1300 পলু আমরা পালন করতে পারি। হ্যাঁ, এখন লার্ভার মুখপাঙ্গ যে আছে সেই মুখপাঙ্গের কাছে একটা ছিদ্র আছে, তার নাম স্পিনারেট। এটা আমরা মনে রাখবো। আমি একটু হাইলাইটও করে দিচ্ছি, এটাকে দেখো যে এই 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 যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি? স্পিনারেট। এই ছিদ্রটাকে হাইলাইট দিয়ে একটু দিয়ে দিচ্ছি, হাইলাইটার দিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এটা স্পিনারেট। এই স্পিনারেট শব্দটা মনে রাখার চেষ্টা করব। স্পিনারেট শব্দটা কি? যে রেশম গ্রন্থি থেকে রেশম নিঃসৃত হয় যে ছিদ্রের মাধ্যমে, সেই ছিদ্রটার নাম স্পিনারেট। এই যে রেশম, এই রেশমটা তখন এই ছিদ্র দিয়ে বেরিয়ে এসে বাতাসে আসে, বাতাসে যখন আসে তখন শুকিয়ে যায়, শুকিয়ে যেয়ে লম্বা সুতায় পরিণত হয়। এটা আমরা আগে পড়েছি, আবার বললাম। তাহলে সুতার উপরে আঠালো পদার্থ থাকে, যা সুতা প্যাচের সময় একটার সাথে আরেকটা আটকে যায়। তা আমরা জানি যে সুতাগুলো, রেশম সুতাগুলো আঠালো ভাব থাকে, কারণ সেরিসিন থাকে এর মধ্যে। হ্যাঁ, এবং অন্যান্য আঠালো প্রোটিনও থাকে, যার কারণে এই আঠালো ভাব থাকার কারণে একটা সুতার উপরে আর একটা সুতা যখনই টাচ করে তখন একটা আরেকটার সঙ্গে আটকে যায়। লার্ভা তখন কি করে? মাথাটা নাড়াতে থাকে আর সুতা বের হতে থাকে এবং একটা আবরণ তৈরি হতে থাকে। এই আবরণ ধীরে ধীরে ঘন হয়, লার্ভার দেহটাকে ঢেকে দেয়। এটাই হচ্ছে গুটি, এটাই হচ্ছে কোকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কোকুন গুলো। এই একটাতে দেখি, এই যে একটা কোকুন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোকুন তৈরি পদ্ধতিটা কি? আবার আমরা বলি যে লার্ভার মুখপাঙ্গের কাছে একটা ছিদ্র থাকে যার নাম স্পিনারেট। এই ছিদ্র দিয়ে রেশম গ্রন্থি থেকে রেশম নিঃসৃত হয়। সেই রেশম বাতাসে এসে শক্ত সুতায় পরিণত হয়। সুতার উপরে আঠালো পদার্থ থাকে, যা সুতার প্যাচের সময় একটার সাথে আরেকটা আটকায় যেতে সাহায্য করে। এখন লার্ভা মাথা নাড়াতে থাকে আর সুতা বের হতে থাকে এবং একটা আবরণ তৈরি হতে থাকে। এই আবরণটাই ধীরে ধীরে ঘন হয়, লার্ভার দেহটাকে ঢেকে ফেলে। এই আবরণটাই অ্যাকচুয়ালি গুটি বা কোকুন। তো একটা গুটি তৈরি করতে লার্ভাকে কতবার মাথা নাড়াতে হতে পারে? বলা হচ্ছে 60,000 থেকে 3 লক্ষ বার মাথা নাড়াতে হয় একটা গুটি তৈরি করতে। এরপর এই চন্দ্রাকৃতি স্থাপনের জন্য 3-4 দিন লার্ভা গুটি তৈরি সম্পন্ন করে। তা বলতে গেলে এই যে লার্ভা গুলো একে যখন চন্দ্রাকৃতিতে রাখা হয় তখন একটা গুটি তৈরি করতে সময় লাগে কত? 3 থেকে 4 দিন। গুটির ভিতর লার্ভা আস্তে আস্তে লার্ভাগুলো পিউপাতে পরিণত হয়। এই হচ্ছে লার্ভার বর্ণনা আর কি, গুটি তৈরির বর্ণনা। এখন গুটি তো হয়ে গেল, গুটিকে এখন তুলতে হবে, ওখান থেকে সংগ্রহ করতে হবে। গুটি তৈরি শুরুর সময় হতে 5-6 দিনের মধ্যে গুটি সংগ্রহ করতে হবে। যেন গুটি হলো 3-4 দিনে একটা গুটি তৈরি করতে লাগলো, আমরা বলেছি এখানে 3-4 দিন, তাহলে আরো 1 দিন 2 দিন, খুব বেশি দিন রাখা যাবে না। মোট 5-6 দিনের মধ্যে গুটিগুলো সংগ্রহ করতে হবে। কেন? যদি 5-6 দিনের বেশি রাখি তাহলে কি হয়? ওই গুটি কেটে পূর্ণাঙ্গ মদ বেরিয়ে যাবে। গুটি যদি কেটে দেয় তাহলে পূর্ণাঙ্গ মদ যদি বেরিয়ে যায় একটা অংশ থেকে, তাহলে ওই গুটি বাতিল হয়ে যায়। গুটির আর কন্টিনিউশন থাকবে না, ওই সুতার সবসময় ব্রেক হয়ে যাবে, তাদের গুটি বাতিল হয়ে যাবে। এই সময় গুটির খোসা শুকিয়ে যায়, ফলে দূর দূরান্তে গুটি প্রেরণ করতে কোন সময়? ওই যে 5-6 দিন সময় লাগে। কোকুন তৈরি হলো, কোকুন তৈরি হওয়ার পর আরো 1-2 দিনের মধ্যে এই কোকুনটা শুকিয়ে যায়, ফলে এটাকে ক্যারি করা যায়। ক্যারি করার পূর্বে একে গরম বাতাস একটু দিয়ে যদি রাখা যায়, একটা ওদের কক্ষের মধ্যে যেখানে গরম বাতাস সরবরাহ আছে, এরকম জায়গায় যদি রাখা যায় তাহলে ওই পিউপাটা মারা যায়। যদি মারা না যায় তাহলে পিউপা ওই গুটি কেটে বেরিয়ে যাবে। গুটি কেটে বেরিয়ে গেলে আমি আগেই বললাম গুটি বাতিল হয়ে যায়। কাজেই ওকে গরম বাতাস দিয়ে যদি রাখা যায়, 12 ঘন্টা এরকম গরম বাতাস দেওয়া যায়, তাহলে মারা যায়। এই প্রসেস যদি না থাকে তাহলে আমরা কি করি? এই প্রসেস যদি আমাদের না থাকে তখন আমরা কি করি? যে পানিতে গরম করি। গরম করলে কিন্তু আবার ওই পিউপা মারা যাবে। তাহলে এটা আমরা দেখছি একটু পানিতে, পরের স্লাইডে দেখছি। দেখো এখানে দেখতে পাবো রিলিং। এইখানে আমরা বলেছি যে পানিতে কিভাবে, এই যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে পানির মধ্যে এটা কিভাবে গরম করে চুলাতে। তো রিলিং বলতে আমরা কি বুঝি? যে এটাকে একটা রিলে স্থাপন করা, একটা জায়গায় সুতাগুলোকে জড়াবো। এমনি এমনি সুতা তো রেখে দিতে পারবো না, তাহলে তো জট বেঁধে যাবে। তাহলে কোনো এক জায়গায় সুতাগুলোকে জড়াতে হবে, এই জড়ানোটাই হচ্ছে রিলিং। তাহলে এটা হতে পারে হ্যান্ডলুমের হাত দিয়ে ঘুরায় ঘুরায় করা, আবার মেশিনের সাহায্যে করা। আমরা দুটাই দেখাইছি এখানে, হাত দিয়ে করছে চাইনিজরা। এটা ইন্ডিয়ান প্রযুক্তি। ইন্ডিয়ানরা দেখো এখানে রিলিং এর জন্য মেশিন ব্যবহার করছে, চাইনিজরাও করে,
আমরা একটা চাইনিজের এই চিত্রটা দেখেছি যে এটা বাড়িতে বাড়িতে করে তো ওরা কাজে হাত দিয়ে করছে, আর যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাবে তখন তো ব্যাপক। তাহলে কোকুন থেকে সুতা সংগ্রহ করাটাই হচ্ছে রিলিং। রিলিং এর জন্য উন্নত মানের এবং একই জাতের গুটিগুলোকে বেছে নিতে হয়। রিলিং করবো আমি কোনটা? যদি গুটি আমার ভালো না হয় তাহলে তো আমি রিলিং করে লাভ হবে না, লাভজনক হবে না, ওইটার পিছনে আর শ্রম দেবো কেন? সেই জন্য যেই গুটিগুলো কোকুনগুলো ভালো সেগুলোকে বেছে নিয়ে এটা আমরা রিলিং করতে যাবো। তো রিলিং করার পূর্বে কি করতে হয়? একে এটি সিদ্ধ করতে হয়, এই যে গরম করতে হয়, পানিতে সিদ্ধ করা বা গরম করা। তাহলে হয় কি, সুতার মধ্যে যে আঠালো ভাব, ওই যে সেরিসিন যে থাকে বা অন্যান্য প্রোটিন যেগুলো থাকে বা মোম জাতীয় পদার্থ যেগুলো থাকে, এগুলো সুতা থেকে ছড়িয়ে যায়। সুতা থেকে যদি সুতাকে ওই আঠালো ভাবটা সুতা থেকে যদি সরে যায় তখন এটা রিলিং করতে সুবিধা হয়। কিভাবে রিলিং করে? তখন গুটি থেকে একটা সুতা বের করে এই মেশিন গুলোতে লাগাই দেয়, লাগাই দিয়ে এই ঘোরায় যদি, তাহলে অটোমেটিক্যালি চলে যায়, যে কোথায় যাচ্ছে? রিলিং হচ্ছে। তাহলে এই এতে আঠালো পদার্থ গলে যায় কিভাবে? সিদ্ধ করার কারণে। এবং রেশম কীটের পিউপা গুলো যদি থেকে থাকে, এর মধ্যে বেঁচে থেকে থাকে, তাহলে ওগুলো মারা যায়। তখন কয়েকটা গুটির প্রান্ত সুতা কাটার চরকার সাথে আটকায়, যন্ত্র বা চরকা ঘুরালে গুটি থেকে আস্তে আস্তে সুতা বের হয়ে আসে, আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে চরকা। তাহলে এখানে কাজকে আমি আবার বলি, রিলিংটা বলতে কি বুঝছি আমরা? গুটি থেকে রিলিং। গুটি বলতে এখানে বুঝাচ্ছি ওই কোকুন। কোকুনকে সিদ্ধ করতে হবে এবং সিদ্ধ করলে ওর আঠালো ভাবটা কমে যাবে। ওখান থেকে সুতার মাথাগুলো বের করতে হবে, বের করে আমরা চরকাতে হোক কিংবা মেশিনে হোক ওই সুতাগুলো লাগাই দিতে হবে। তারপর চরকা ঘুরালে সেগুলো একটা রিলে পেঁচাতে থাকবে। এটাই হচ্ছে রিলে। আমরা আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে আসছি। শুধু আর একটু রিলিং কি, রিলিং তো বুঝলাম, রিলিং কি আর আরেকটা শব্দ আছে স্পিনিং কি। এই দুটা আবার পরীক্ষা আসে, স্পিনিং আর রিলিং বা রিলিং বলতে কি বুঝি। এইটা 4 নম্বরের প্রশ্ন হিসাবেও আসে আলাদাভাবে। হ্যাঁ, কাজে এটা আমরা আলাদাভাবেই পড়বো। বড় প্রশ্ন যেমন আসতে পারে আমার আগের এটা বর্ণনাতে, তেমন এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে স্পিনিং, রিলিং, রিলিং, তাহলে তুঁত গাছের রেশম পোকার নাম, এগুলো আমরা পড়বো কিন্তু। তাহলে স্পিনিং বলতে কি বুঝছি আমরা? ত্রুটিযুক্ত রেশম গুটি, যেই গুটিগুলো খুব ভালো হয় নাই, বা দেখতে পাচ্ছি যে গুটিটা ভালো না, বাতিল হয়ে গেছে, গুটি কেটে মদ বাড়ায় গেছে, এইরকম কোন গুটি যদি থাকে, গুটি কেটে, তাহলে আমরা বলছি যে ত্রুটিযুক্ত রেশম গুটি। আবার গুটি কেটে মদ বের হয়ে যাওয়া গুটি, রিলিং এর মাধ্যমে সুতা আহরণের পর অবশিষ্ট গুটি, মানে এমন ভাবে রিলিং করেছি সুতা আহরিত হয়েছে ঠিকই, কিন্তু মাঝে একটা গিট ছিল, বাদ চলে গেছে এই কারণে। তখন ওইখান থেকে ওই গুটিটাকে কালেক্ট করে নিয়ে এসে এইখানে সংযুক্ত করি আমরা। এরকম জায়গা থেকে এই সুতাগুলোকে বের করে নিয়ে আবার করি, আবার কাজে লাগাই, ফেলে দেওয়া অংশগুলো, বাতিল অংশগুলো আবার কাজে লাগাই আরেক ভাবে সুতা বের করি। এটাই হচ্ছে স্পিনিং। তাহলে আবার আমরা বলি, ত্রুটিযুক্ত রেশম গুটি, আবার গুটি থেকে মদ বের হয়ে গেছে এরকম গুটি, রিলিং এর মাধ্যমে সুতা আহরণের পর অবশিষ্ট যে গুটি থাকে, এই গুটিগুলো থেকে যদি আবার সুতা উৎপাদন করা যায় তখন তাকে আমরা বলছি স্পিনিং। এই ধরনের যে এই স্পিনিং এর পর এই যে সুতা, এই সুতা দিয়ে যে সিল্ক তৈরি হয় সেটাকে বলা হচ্ছে স্পান সিল্ক। তাহলে স্পান সিল্ক কি? এটা 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। বাতিল গুটি থেকে, একসাথে যদি বলি যে বাতিল গুটি থেকে মানে সুতা উৎপাদন করে সেই সুতা দিয়ে যে সিল্ক তৈরি করা হয় তাকে বলছি স্পান সিল্ক। তো তুলা থেকে আমরা সুতা উৎপাদন করার কথা জানি, ওই রকমই এটা একটা পদ্ধতি। এই সুতা দিয়ে পাঞ্জাবি চাদর, বেড কভার ইত্যাদি করা যেতে পারে। এখন রিলিং কি? রিলিং হচ্ছে ছোট রিল থেকে রেশম সুতা বড় রিলে স্থানান্তর করাকে রিলিং বলে। ছোট রিল থেকে বড় রিল। আমরা বুঝছি যে একবার রিলিং করেছি, রিলিং করার পর আমার মনে হয়েছে যে এইটা এইভাবে না রেখে এর রিলটা চেঞ্জ করব। সাপোজ এটা লাচি আকারে ছিল, এটা কোন আকারে নিব, বা কোন আকারে ছিল এটা আবার আমরা ছোট কাটিম আকারে নেব। এইরকম ভাবে প্রথমে এটা ছোট লাচি করা হয়, পরে ছোট জায়গায় করা হয়, পরে বড় রিলে স্থানান্তর করা হয়। প্রথমে ছোট রিলে, পরে বড় রিলে। এটাই হচ্ছে রিলিং। রিলিং এর সময়
আমরা দেখি যে রিলিং যখন করি তখন কিন্তু ওকে জাল দেওয়া হয় কোকনগুলোকে। জাল দিলে কি হবে, কি সুতার যে সেরিসিন আঠার ভাব এগুলো কমে যাবে, কমে কিছু ঝরঝরে হবে। পরের বার যদি রিলিং করি তখন কি হয়, যে সেরিসিন আরো কমে গেছে, আঠার ভাব নাই এবং এটা আরো ঝরঝরে হয়ে গেছে। এইটাই হচ্ছে রিলিং এর একটা লাভ, সুতা আরো ফ্রেশ হয়। এই পদ্ধতিতে তখন আবার আমরা নির্দিষ্ট আকারে লাচি করি। তখন আমরা প্রথমবারে কি করি রিলিং এ, যে একভাবে এক জায়গায় করে ফেলছি, এরপর আমরা প্রয়োজন অনুপাতে, মানে আমরা বাজারজাত করবো কিভাবে, এটা কাঠিমে করব না কোণে করব না লাচি আকারে করব, বা কত বড় লাচি হবে, ছোট লাচি হবে না বড় লাচি হবে, এই বুঝে যদি আবার রিলিং করা হয়, পুনরায় রিলিং করা হয়, তখন সেটাকে বলা হয় রিলিং। এই সময় রিলিং এর সুবিধাটা কি দেখো, যে এই সময় কোনো একটা আগে যে রিলিং করেছিলাম তখন দেখা গেছে যে সুতার মধ্যে গিট আছে, সুতার কোনো দুর্বল অংশ আছে, এটা ছেড়ে যেতে পারে, ওগুলোকে বাদ দিয়ে ফ্রেশ সুতা এখানে জড়ানো হয়। ওই জন্য রিলিং এর সুতাগুলো আরো ভালো হয়, এবং এটা যখন সেলাই করা হয় তখন ববিনে যে আটকে যাওয়া বলে না, এই আটকানো ভাবটা থাকে না, সুতা জড়ানোর সম্ভাবনাটা কমে যায় মেশিনে। সুতা জড়ানোর কারণে কিন্তু মেশিন বন্ধ হয়ে যায়। তাহলে যদি রিলিং করা হয় তাহলে সুতাটা কোনো মেশিনে বা ববিনে আটকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।